শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভির নিয়মিত আয়োজন সোনালী লাইফ ইন্স্যুরেন্স সংবাদ সংলাপে আপনাদের সঙ্গে আছে আমি গাউসুল আজম বিপু। দর্শক, আমাদের এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে থাকি বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি নিয়ে। আমরা আজকে আলোচনার বিষয় ঠিক করেছি বাংলাদেশের ইসলামী রাজনীতি ও এর ভবিষ্যৎ। আমাদের এই আলোচনার জন্য আমাদের সঙ্গে দুইজন অতিথি উপস্থিত আছেন। প্রথমজন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, জেনারেল সেক্রেটারি, ঢাকা মহানগর দক্ষিণ, বাংলাদেশ জামায়াতে ইসলামী। আর অন্যজন আছেন জনাব রেজাউল করিম রনি, সম্পাদক জবান। আমরা আজকে সরাসরি এখন চলে যাব আলোচনায়। আমরা শুরু করব জনাব শফিকুল ইসলাম মাসুদকে দিয়ে। মাসুদ ভাই, যে বিষয়টি বলি, একটা বিষয় হলো 5 আগস্টের আগে অর্থাৎ জুলাই বিপ্লবের আগে বাংলাদেশের একটা ধারা ছিল যে ওই সময় মূলত ইসলামপন্থীদেরকে ব্যাপকভাবে চাপানো হতো, তাদের উপর নির্যাতন ছিল, তাদের উপর অন্যায় ছিল, তাদেরকে খুব করে তাকে মানে ইসলাম বললেই এক প্রকার মানে সারা পাশ্চাত্য বিশ্বের মতো একটা ইসলামোফোবিয়া যে কাজ করছে সারা বিশ্বে, বাংলাদেশে আরো অনেক বেশি। 5 আগস্টের পরে এসে যে সরকার গঠিত হলো, সেই সরকারে অনেক কথাই বলা হচ্ছে যে এই সরকারের মধ্যে ইসলামপন্থীদের, আমি সরাসরি যদি বলি যে জামায়াতে ইসলামের বড় একটা প্রভাব আছে, এবং আপনারাও কিন্তু দাবি করছেন যে ভালো করবেন, কিন্তু আমরা যে ট্র্যাক রেকর্ড দেখছি সেখানে কিন্তু ইসলামী দলগুলো ভালো করার কোনো ট্র্যাক রেকর্ড নাই। আপনারা কি কেন বা কি কারণে মনে করছেন যে বাংলাদেশে ইসলামী রাজনীতি বা আপনারা ভালো করবেন? অনেক ধন্যবাদ আপনাকে এবং আমার সম্মানিত সহ আলোচক যারা এখন শুনছেন, সম্মানিত শ্রোতা দর্শক বৃন্দ এবং পরবর্তীতেও যারা শুনবেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে একটু বলে নিই, বাংলাদেশ তো আমাদের যদি একদম আরেকটু পিছনে আমরা যাই বা আমরা একটু খুঁজি, দেখবেন যে 47, 52, 90 এগুলো প্রত্যেকটা ইস্যুতেই এই উপমহাদেশের বা এই অঞ্চলের ইসলামপন্থী সমস্ত দলগুলোরই একটা অগ্রণী ভূমিকা কিন্তু বাংলাদেশের ছিল, বা বাংলাদেশের প্রেক্ষাপটের আগে আমাদের পূর্ব পাকিস্তান বা 47-এর সেই ভূমিকাগুলো প্রত্যেকটাতেই উপনিবেশীয় বিরোধী আন্দোলন যেগুলো ছিল, আপনি 52-এর ভাষা আন্দোলনও যদি দেখেন, যেটা আমাদের দেশের স্বাধীনতার গোড়াপত্তন বলা হয়ে থাকে, সেখানেও আমরা বলে থাকি আর কি, বা ইতিহাসও বলে যে শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার, এদের নাম শুনলে বোঝা যায় যে এই দেশের ইসলামপন্থী মানুষেরা এই দেশকে ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে বা প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে রিপ্রেজেন্টেশনের জন্য তাদের একটা ভূমিকা ছিল। বিশেষ করে বিগত 17 বছরে আপনি খেয়াল করবেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যেটা হয়েছে, সেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বলা যায় যে বাংলাদেশ এবং ইসলামপন্থী এই দুটো ভাগে বিভক্ত করে সরকার উপস্থাপন করার চেষ্টা করেছে। এবং তার চেয়েও আপনি আরেকটু যদি খেয়াল করেন যে 2001 এবং 2006 যে সময় জোট সরকার ছিল, সেই জোট সরকারের সময় আওয়ামী লীগের প্রধান অস্ত্র ছিল এই জোট সরকারকে উৎখাতের জন্য, যে তারা দেশের বাইরে একটা ফোবিয়া তৈরি করেছিল, যে ইসলামোফোবিয়া। এমনকি আপনারা নিশ্চয়ই আপনার স্মরণ থাকার কথা যে সজীব অজের জয়, সে দেশের বিভিন্ন বাইরের বিভিন্ন রাষ্ট্রগুলোকে কথা বোঝানোর চেষ্টা করলো যে একেবারে খোদ সেনাবাহিনী সহ বিভিন্ন ক্ষেত্রগুলোতে ইসলামপন্থীদের একটা বিরাট জয় জয়কার অবস্থা, মানে এই ইসলামোফোবিয়াটা তুলে দিয়ে বাংলাদেশকে বুঝাতে চাইলো যেটা একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে। এবং এখন আপনি খেয়াল করবেন, এটা বলছি আমাদের অ্যানালাইসিস এটা নিতে হবে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন 2024-এর 5ই আগস্টের পরেও ইতিমধ্যেই বিভিন্ন আন্দোলন হয়েছে, টুপি, দাড়ি, লম্বা পাঞ্জাবিওয়ালা বিভিন্ন শ্রেণীর, কেউ পতাকা নিয়েছে, কেউ পতাকা ছাড়া বের হয়েছে, কেউ দেশের পতাকা পেয়েছে, কেউ দেশের পতাকা না পেয়ে কালিমার পতাকা পেয়েছে, কেউ কালো পেয়েছে, কেউ সাদা পেয়েছে। আওয়ামী লীগ কিন্তু এখনো এই জায়গাটায় মানে অন্য কোনো কিছুকে এখনো টার্গেটে না নিয়ে এসে এই জায়গাটিকে টার্গেট করে কিন্তু ইতিমধ্যে প্রচার তারা শুরু করেছে যে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে, হুজুররা নেমে গেছে। এমনকি এই যে ইউনূস সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে তারা নাম দিয়েছে এটা হচ্ছে জঙ্গিবাদের সরকার, মানে অপপ্রচার কিন্তু তারা ছড়িয়ে দিয়েছে। এই যে অপপ্রচারের মাধ্যমে কিন্তু আমাদের একটা জিনিস বোঝা যায় যে আমরা সবসময় বলে থাকি যে আপনাকে টার্গেট করে কখন, আমাকে টার্গেট করে কখন, যখন আপনি হিসাবের খাতে আসেন, যখন আপনি একটা রোল করেন, যখন আপনি প্রতিপক্ষ হিসাবে চিহ্নিত হন। আমরা বলি যে ফসলে পোকা আঘাত করে কেন, কারণ পোকার মাথায় ঢুকানো আছে যে আঘাতটা ফসলে করতে হবে। তো এদেশে ইসলামপন্থীদেরকে সবসময় টার্গেটে ফেলে। এবং আপনি খেয়াল করবেন যে 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, এদের মধ্যে একটা উল্লেখযোগ্য, শুধু একটা মাদ্রাসা থেকে 11 জন শহীদ হয়েছে।
তো এই যে মানে অভ্যুত্থানেও মানে ইসলামপন্থীদের ভূমিকা, এখন সেই ভূমিকা আপনি যে কোশ্চেনটা করেছেন, ভালো করতে পারছি না কেন, ভালো করতে না পারার পিছনে আমাদের তিনটা বিষয় আছে। একটা হচ্ছে যে আমাদের দেশের মানুষ, জনগণ যারা আছে, তারা সাধারণত ইসলাম পছন্দ করে, কিন্তু ইসলামাইজেশনের মাধ্যমে পুরো রাষ্ট্র ব্যবস্থাটা পরিচালিত হোক, এই জায়গাটায় আমাদের যে দায়বদ্ধতা নিয়ে আমরা তাদেরকে ইন্ট্রোডিউস করতে পারা, তাদের সামনে যে জিনিসটাকে তুলে ধরতে পারা, সেই জায়গায় আমাদের কিছু এখনো সীমাবদ্ধতা রয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে যে আমাদের জনগণ ভালোটা চায়, কিন্তু ভালোটা চাওয়ার ক্ষেত্রে যদি আবার তার সুবিধার ব্যাঘাত ঘটে, অর্থাৎ তার সুবিধার ব্যাঘাত ঘটে, যে ইসলাম কি বলে, ইসলাম বলে ধর্ষণ যে করবে তাকে মানে পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র হলে তাকে পাথর মেরে হত্যা করতে হবে স্বাক্ষর ব্যবস্থার মাধ্যমে, চুরি করলে তার হাত কাটতে হবে। এখন আমাদের দীর্ঘ রাষ্ট্র কাঠামোর একটা প্রক্রিয়ার মধ্যে এই জায়গাটাতে তারা কোনো কোনো ক্ষেত্রে মনে করে যে সর্বনাশ, এটা হলে তো এটা বিপজ্জনক ব্যবস্থা, তাহলে তো এই জায়গাটা আমাদের করতে হবে না। এখন আপনি খেয়াল করেন যে আমাদের দেশে রাজনৈতিক অচলায়নতের মূল কারণ হচ্ছে কিন্তু এই জায়গাগুলো, যে আমাদের দেশের বাইরে সবাই মিলে যখন আমাদের দেশে আসে, যখন ফাইন্যান্সিয়াল ইনভেস্ট কেউ করতে চায়, বিদেশি রাষ্ট্রগুলো, বিদেশি সংস্থাগুলো, প্রতিষ্ঠানগুলো, তখন গুড গভর্নেন্সের কথা বলে। গুড গভর্নেন্স বলতে তো আপনি ইসলামাইজেশনের বাইরে গিয়ে পৃথিবীতে গুড গভর্নেন্সের স্থাপনা তো কোথাও এখন পর্যন্ত পরিপূর্ণ কাঠামোকে দিতে পারে নাই। সেই কাঠামোটা ইসলামী দলগুলো অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, সংস্কৃতি, প্রত্যেকটা অঙ্গনে আমাদের ভূমিকাটা আরও স্পষ্ট করার ক্ষেত্রে যেভাবে আমাদের মানুষের কাছে পৌঁছা দরকার, বাংলাদেশ জামাত ইসলামী তার জায়গা থেকে চেষ্টা করে আসছে, কিন্তু সেই জায়গাটা আমরা এখনো মনে করি যে পরিপূর্ণভাবে তাদের কাছে পৌঁছানোটা যথেষ্ট। আমি আপনার কাছে আসবো, একটু যাই জনাব রেজাউল করিম রনি ভাইয়ের কাছে। রনি ভাই, একটা বিষয় বলবেন, মাসুদ ভাই যে বলছিল যে বাংলাদেশের মানুষ ইসলামকে পছন্দ করে, বাট হয়তো এই বলছে যে ইসলামের যে আইনগুলো সেগুলো ইমপ্লিমেন্টের বিষয়ে তাদের একটা বড় ভীতি আছে, আর জায়গাটা এইটা নাকি বাংলাদেশের মানুষের পালনগত এবং বিশ্বাসগত ইসলামের সঙ্গে কোনো কনফ্লিক্ট আছে? ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। আপনার আলোচনাটা যাওয়ার আগে আমি আগে একটু ব্যাকগ্রাউন্ডটা বোঝার চেষ্টা করি। বাংলাদেশের জনগণ এখানে ধরেন ইসলামকে কিভাবে দেখে, এই আলোচনাটা অনেক লম্বা বড় আলোচনা, আলোচনা। কারণ এখানে ইসলামের অনেকগুলো ধারা একই সাথে অ্যাক্টিভ। তো মাসুদ ভাই যেখানে শেষ করলো সেখান থেকে যদি শুরু করি আমি, তাহলে আমি এইভাবে শুরু করতে পারি। দেখেন, আমাদের এখানে যে সেকুলারিজমটা যেটা খাওয়ানো হয়েছে এতদিন ধরে, এটা কি? এটা কিন্তু ইউরোপ আমেরিকার মতো সেকুলারিজম না, এইটা এসেনশিয়ালি অ্যান্টি ইসলামিজম, ইসলাম বিদ্বেষী। ইউরোপ আমেরিকার সেকুলারিজমের মধ্যে কিন্তু ধর্ম বিদ্বেষ নাই, ধর্মের অ্যাডাপ্টেশন আছে, আপনার কমিউনিটি রাইটস আছে, ফেথ ফ্রিডম আছে। আপনার ফেথ ফ্রিডম ছিল, আপনার জ্ঞানের আওয়ামীকরণ করা হয়েছিল, যে কথাটা আমি বলি, আপনার টুপিদারি দেখলেই তাকে জঙ্গি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ফলে আমাদের এখানে লিটারেচার, ভারতীয় বাঙালি জাতীয়তাবাদের যে বয়ান, তার যে হিন্দুত্ববাদী আপনার দার্শনিক ভিত্তি, তার সাথে লিঙ্ক করে এখানে বাঙালি জাতীয়তাবাদের এমন এক ধারা তৈরি করা হয়েছিল, সেখানে টুপিদারি দেখলেই তাকে জঙ্গি আকারে সাব্যস্ত করা হইতো। সেখানে জামাতে ইসলাম যেহেতু রাজনৈতিকভাবে একটু বড় দল ইসলামী দলগুলোর মধ্যে সবগুলোর তুলনায়, এবং যেহেতু তার ক্ষমতায় আসার এক ধরনের মেকানিজম আছে, তার একটা ইসলামিজম আছে, সেটা আপনি পছন্দ করেন বা না করেন সেটা অন্য কথা, সেটার ব্যাপারে আমারও পার্সোনাল অনেক ক্রিটিক আছে, কিন্তু যেহেতু তার এক ধরনের সক্ষমতা আছে, ফলে এখানে ইসলামের প্রতীক আকারে জামাতকে হাজির করা হয়েছে। অথচ এখানে অন্যান্য স্কুল অফ থট যেগুলো ইসলামের, তার সাথে জামাতের প্রায় মুখোমুখি অবস্থান আছে, জামাতের সাথে 1000 মাইলের দূরত্ব আছে। আমি বলতেছি মানে চিন্তাগত, দার্শনিক পজিশনের, পলিটিক্যাল প্রস্তাবনার, কিন্তু জামাতও যা ওদের কাছে, হেফাজতও যা তাদের কাছে, চরমনায়ও যা তাদের কাছে, মাজারপন্থীও তার কাছে এক, সবই সব জঙ্গি। ফলে এই জন্য বাংলাদেশে এখন যেটা এখানকার যে সেকুলারিজমের ধারাটা, এবং আফটার ওয়ার অ্যান্ড টেরর, আফগানিস্তানের আমেরিকার শোচনীয় পরাজয়ের মধ্য দিয়ে ওয়ার অ্যান্ড টেররের পলিসি দুনিয়াতে আর কোথাও নাই, কিন্তু ভারতে রয়ে গেছে। এবং ভারতে কিভাবে রয়ে গেছে? মোদির এই যে হিন্দুত্ববাদী ফ্যাসিজম যেটা, সেটাকে সে পরিপুষ্ট করার জন্য অলওয়েজ একটা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ জারি রাখতেছে, এবং সেই যুদ্ধ জারি রাখার লজিক সে উৎপাদন করার জন্য বাংলাদেশকে একটা উর্বর ভূমি আকারে দেখাচ্ছে, যেটা মাসুদ ভাই আলোচনা করলেন। এই অভ্যুত্থানটা কি এসেনশিয়ালি এটা ডানপন্থী অভ্যুত্থান। লেট মি ক্লিয়ার ওয়ান থিং, কেন ডানপন্থী অভ্যুত্থান বলতেছি আমি প্রথম দিন থেকে? অসাম্প্রদায়িকতা, মুক্তিযুদ্ধের চেতনা, তারপরে প্রগতিশীলতা, এগুলোর সমস্ত আয়োজন, সমস্ত রেটরিক্স, সমস্ত প্রস্তাবনা শেখ হাসিনার ফ্যাসিবাদের সাথে যে সম্পৃক্ত হয়ে তার সর্বোচ্চ বিকাশ
আমরা হাসিনার হাতে দেখছি। তার মানে এখানে সেকুলারিজম, উদারপন্থা, তারপরে হলো আপনার এই মানে প্রগতিপন্থা, এগুলোর যে প্রস্তাবনাগুলো ছিল এবং মুক্তিযুদ্ধের চেতনার একটা দানবীয় গণহত্যাকারী রূপ মিলায়া যেটা হয়েছে, এখানে সেকুলার প্রগতিপন্থার একটা ফ্যাসিস্টিক রূপ আমরা দেখছি। এটা ফ্যাসিবাদে পরিণত হতে আমরা দেখছি। ফলে 24-এ যখন তুমি কে আমি কে রাজাকার বইলা রাস্তায় নামি, এই রাজাকার বলাটা 71-এর রাজাকার বলা না, এই রাজাকার বলাটাই হলো 24-এর মুক্তিযুদ্ধ। ফলে এককালে যে রাজাকারটা খুব ঘৃণ্য শব্দ ছিল, ঘৃণিত উচ্চারণ ছিল 71-এ, সেটা 24-এ যখন আইসা একটা ছেলে বলতেছে এটা মুক্তিযুদ্ধ আকারে করতেছে, সে মানে ওইটার মিনিংটা চেঞ্জ হয়েছে, কাউন্টার মিনিং আকারে বলতেছে। এসেনশিয়াল এটা আপনার বুঝতে হবে। ফলে সেদিক এবং এখানে এখানে ইসলামী কোনো অভ্যুত্থান হয়নি, এটা ন্যাশনালিস্ট অভ্যুত্থান হয়েছে। বাংলাদেশকে রাজনৈতিকভাবে মুক্ত করার অভ্যুত্থান হয়েছে এবং রাজনৈতিকভাবে মুক্ত করার ক্ষেত্রে এখানে ডেফিনেটলি বড় অংশে, যেহেতু মুসলমানের দেশ, বড় অংশে আপনার ইসলামী কমিউনিটির লোকজন থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এইটার অভ্যুত্থানের মধ্য দিয়ে কোনো ইসলামী রাষ্ট্র গড়ার প্রকল্পের দিকে তো দেশ যায়নি, কিন্তু এখানে প্রচার প্রপাগান্ডা এভাবে করা হচ্ছে। ফলে আমাদের জন্য চ্যালেঞ্জ কোনটা? তাহলে আমাদের এখানকার মানে গণতন্ত্রের ধারণার আওয়ামীকরণ হয়েছে এবং সেকুলারি ধারাটা একটা হাইলি ইসলাম বিদ্বেষী ধারা, তার মধ্যে ইসলামের কোনো জায়গা নেই। এখানে কেউ যদি ধরেন, আপনি যদি ধরেন একটা ইসলামী ধারার নলেজ রাখেন, জ্ঞান রাখেন, আপনি জ্ঞানী না। কিন্তু আপনি যদি রবীন্দ্র কাব্যের যৌন চেতনার বিষয়ে খুব জ্ঞান রাখেন, আপনি জ্ঞানী। তো এই যে জ্ঞানের পারসেপশনের ব্যাপারে আপনার যে এখানে একটা স্কেল ঠিক করে দেওয়া হয়েছে, কে জ্ঞানী কে জ্ঞানী না। আপনি যদি মুজিববাদী হন, মুজিব পূজারী হন, আপনি খুব অসাম্প্রদায়িক, খুব জ্ঞানী। কিন্তু আপনি যদি ইসলামী ধারার উপর, যদি গাছদালির উপর কাজ করেন, আপনি প্রতিক্রিয়াশীল। আপনি বুখারী শরীফের উপর পাণ্ডিত্য, এর কোনো জ্ঞানী না। 90% মুসলমানের দেশে এই পরিস্থিতি হওয়ার কারণটা কি? এইটা তার মানে কি? তার মানে আমাদের এখানে এই যে পারসেপশনটা, এই পারসেপশনটা চেঞ্জ করতে হবে। আমরা এই জন্য বারবার বলি মুসলমানরা বাংলাদেশের সংখ্যায় মেজরিটি, এটা নিয়ে যে আত্মতৃপ্তিতে ভোগার কোনো কারণ নাই। আপনি সাংস্কৃতিকভাবে, দার্শনিকভাবে আপনি মাইনরিটি। এই বাংলাদেশ রুল করে ভারতীয় বাঙালি জাতীয়তাবাদের সাংস্কৃতিক ন্যারেশন এখনো পর্যন্ত। ফলে এই ফ্যাসিজমটাকে এখনকার প্রেক্ষাপটে আমরা বলছি লেট ফ্যাসিজম বা ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা। শেখ হাসিনা চলে গেছে, কিন্তু ফ্যাসিজমের এন্টার ন্যারেশন, বয়ান, এগুলো রয়ে গেছে। ইসলাম এখনো মেনস্ট্রিম না। ইসলামকে এখনো এই যে লক্ষ লক্ষ কওমি মাদ্রাসা, এগুলো তৃতীয় শ্রেণীর নাগরিক বানায় রাখা হয়েছে। এদেরকে একটা কোটায় ব্যবহার করা হয় মাঝে মধ্যে এবং এরাও খুশি হয়ে যায়। তো ফলে আমাদের এখানে ইসলামকে ডিসকোর্স, মানে ন্যাশনাল ডিসকোর্সের পার্ট এখনো করা হয়নি। সেটাকে এই জন্য আমাদের প্রস্তাবনা কি, এখানে আমাদের চ্যালেঞ্জটা কোথায়? তাহলে চ্যালেঞ্জটা হলো এই অভ্যুত্থানে ডানপন্থী অভ্যুত্থান হয়েছে এবং এই ডানপন্থী পশ্চিমের ডানপন্থার মতো না। পশ্চিমের ডানপন্থা মানেই ফ্যাসিবাদের সাথে সংযুক্ত, ডানপন্থার উত্থান মানে ফ্যাসিবাদের উত্থান। কিন্তু আমাদের ডানপন্থা 15 বছর ধরে মাইর খাচ্ছে এবং গণতান্ত্রিক রাইটের জন্য আন্দোলন করতেছে। ফলে আমাদের একটা ডেমোক্রেসি লাগবে, এটা রাইট উইং ডেমোক্রেসি হবে এমনিতেই। ফলে এখানে এই রাইট উইং ডেমোক্রেসি কীভাবে ফাংশন করবে সেটা নিয়ে আমরা কথা বলবো, সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। কিন্তু এখানে এই যে ভারতীয় বাঙালি জাতীয়তাবাদের কালচারাল আপনার যে গুন্ডাগুলো, এই কালচারাল টাউটগুলো, এটা সংখ্যায় এরা হলো মাইনরিটি। কিন্তু তারা যেহেতু পলিটিক্যাল ইকোনমি তাদের শক্তিশালী, প্রতিষ্ঠান তাদের, মিডিয়া তাদের, ফলে বয়ানটা তারা এমনভাবে হাজির করছে, এখনো পর্যন্ত করে যাচ্ছে, সেখানে এখানে ইসলামিজমের একটা ধারা, জামাত ইসলাম একটা রাজনীতি করে, তার কথা আমরা পরে বলবো। কিন্তু হোল ইসলামিক কমিউনিটির কথাও যদি আপনি চিন্তা করেন, এটা এখনো পর্যন্ত বাংলাদেশে ভাল্লারে বলে, এখনো পর্যন্ত ইসলামের ব্যাপারে আর্গুমেন্টটা তোলাটা স্বাভাবিক না। আপনি ইসলাম নিয়ে যদি কথা বলেন, আপনি যদি মুসলমানের স্বার্থ নিয়ে কথা বলেন, আপনি যদি মুসলমানের ধারার ইসলামের একটা দার্শনিক জায়গা নিয়ে কথা বলেন, আপনি জ্ঞানী না, আপনি প্রতিক্রিয়াশীল। ফলে বুদ্ধিজীবী তার যে নাস্তিক্যকরণ, প্রগতিকরণ, ইসলাম বিদ্বেষীকরণ, এটা সামাজিকীকরণ করা হয়েছে। এটা ইন্ডাস্ট্রিয়াতে না, রনি ভাই এটা একটু বলবেন যে আপনি মনে করেন কোনোভাবে ইসলামের পক্ষে কথা বললে আপনি জামাত ইসলাম হয়ে যাচ্ছেন কেন? জামাত ইসলাম হয়ে যাচ্ছেন এটা তো পরের ব্যাপার, কিন্তু আগে আমি বলতেছি ধরেন জামাতের সাথে এটা মূর্খতা, কমপ্লিটলি মূর্খতা। কারণ এখানে অন্যান্য ইসলামী দলগুলো, ধরেন দেওবন্দি ধারার সাথে জামাতের বাহাতগত তর্ক আজকে নতুন, 50 বছর ধরে এটা বাহাত, আরো বেশি দেওবন্দি আমল থেকে এটা বাহাত চলতেছে। কিন্তু আপনি ইসলামের কথা বললেই আপনি জঙ্গি জামাত হয়ে যাচ্ছেন। জামাত কেন হয়ে যাচ্ছেন? কারণ একমাত্র জামাতেরই একটা পলিটিক্যাল অর্গানাইজেশন আছে যেইটা তাকে থ্রেট, অর্গানাইজড মোটামুটি, যেটা তাকে থ্রেট করতে পারে। ফলে এই জন্য জামাতের উদাহরণটা দেয় এবং তারপর এটা হলো একটা জ্বলন্ত মূর্খতার। এই জন্য আমি বলতে, আমি এখানে শেষ করে এই পার্টটা এইভাবে,
ফলে আপনার এই অভ্যুত্থানটা ডানপন্থী অভ্যুত্থান, এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই, কিন্তু এই ডানপন্থা পশ্চিমের মতো ফ্যাসিস্টিক ডানপন্থা না। এইটা একটা ডেমোক্রেটিক ওয়েতে একটা ডেমোক্রেটিক নেশন তৈরি করবে, এবং সেই নেশনে আপনার মূল্যবোধ ভিত্তিক একটা নেশন করার কথা বলি। ইডিওলজি সমাজে থাকবে, আপনি আপনার বামপন্থা নিয়ে সমাজে থাকেন, আপনি ছবির হাটে গাঁজা খাইতেছেন, আরও মন বইরা খান, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি মূলধারা সমাজে আপনার ন্যারেশনটাই প্রগতি, আপনি উন্নতির শিখর, এটা চাপাই দিয়েন না। হ্যাঁ, এই জন্য আমরা বলছি একটা ভ্যালু বেসড রাষ্ট্র হবে, রাষ্ট্র কোনো ইডিওলজিক্যাল অ্যাপারেটাস হবে না। এইবার ভ্যালু মানুষ ক্রিয়েট করতে পারে না, ভ্যালু কামস ফ্রম ফাউন্ডেশনাল ইডিওলজি। বাংলাদেশে ফাউন্ডেশনাল ইডিওলজি কি? ইসলাম। ঘুষ খাওয়া যাবে না, অন্যায় করা যাবে না, নারীর হক নষ্ট করা যাবে না, এই জিনিস আমার মনে হয় কোনো নাস্তিকেরও মানতে সমস্যা নেই। সো এই যে ইউনিভার্সালিটি ফ্রম দ্য ডিভাইন আপনার ফাউন্ডেশনাল ইডিওলজি, এইটার আলোকে আমাদের এখানে একটা প্রিন্সিপাল বেস, ভ্যালু বেস রাষ্ট্র গঠন করতে পারতে হবে। এটা মানে আপনার এই বিষয়টা নিয়ে একটু মাসুদ ভাই আপনাকে জিজ্ঞেস করি। ভাই যেটা বলছিলেন যে বাংলাদেশের ভিত্তি হবে একটা নৈতিক জায়গা, প্রশ্ন হলো সেখানে বাংলাদেশে আপনি খেয়াল করবেন যে বাংলাদেশে ইসলাম আসা এবং ইসলামের বিস্তার যে ধারায় এসছে এখানে, সেই ধারাটা কিন্তু খুবই পপুলার এখানে, খুবই পপুলার, এবং এখানে বিস্তারটা হয়েছে পপুলারিটির মধ্য দিয়ে এবং একটা মানে বৈষম্যহীন সমাজ গঠনের জায়গা থেকে এসছে। তো জামাতকে এখন তাদেরকেও জামাতের নাম নিয়ে ফেস করতে হচ্ছে। এখানে কি জামাতের কোনো মানে আইডিওলজিক্যাল কোনো ল্যাকিংস আছে কিনা, যে কারণে মানে সব ইসলাম ধারার মানুষগুলোকে এটা ফেস করতে হচ্ছে? না, এটা বোধহয় আরেকটু ওয়ার্ড সার্কেলে আপনি বলতে পারবেন চাইলে। সেটা হলো শুধু ইসলামপন্থী দলকে না। দেখেন, এই 2024-এর গণঅভ্যুত্থানে যখন একজন মানে পর্দা যতটুকু তার করার কথা ওটুকু করছে না, আমি বেপর্দা বলবো না, মানে একজন বোন বা একজন মা বা একজন ফিমেল যখন পুলিশের ইসের সামনে গিয়ে দাঁড়িয়েছে বিক্ষোভের মুখে গিয়ে, সে তখন তাকে নাম দিয়েছে আপনি জামাত, আপনি শিবির। আপনার নিশ্চয়ই ভিডিওগুলো মনে আছে। এবং সে তখন বলেছে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে, এই অন্যায়ের বিরুদ্ধে, এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করা যদি জামাত শিবির হয় তাহলে আমরা সবাই জামাত শিবির। এই ভিডিওটা তো তৎকালীন সময় এখনো পাওয়া যায়, ভাইরাল হয়েছে। এবং এই শাহবাগে আমাদের সুপ্রিম কোর্টের সামনে যখন আমাদের ভাইয়েরা, আমাদের তরুণেরা, যুবকেরা যখন পুলিশের একদম ইসের সামনে, প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়ে গেল, শুয়ে গেল, আমাদের বোনরা যখন একদম মানে শক্ত মজবুত অবস্থান করলো, তখন আপনি এখনো ভিডিওটা পাওয়া যায় যে পুলিশের অফিসার একজনের ঘাট ধরে এরকম তাকে বললো যে তুমি এখানে আসছো, তুমি এটা অন্যায় করছো, তুমি শিবির। তো সে বলছে যে প্রশ্নই ওঠে না, আমি কিসের শিবির, আমি এখানে অন্যায় করতে আসছি, অন্যায় প্রতিরোধ করতে আসছি। তো দেখেন, সেখানে কিন্তু তাকে বলা হয়েছে যে এটা, এই আন্দোলনটা হচ্ছে পাকিস্তানিদের এই এক পুলিশ অফিসারের বক্তব্য, এটা এখনো আছে, আপনারা সাংবাদিক আরো ভালোভাবে জানবেন যে এটা পাকিস্তানিদের আন্দোলন, এটা জামাত শিবিরের আন্দোলন। সো এখানে যারা আসবে এটা সবাই জামাত শিবির। তখন সেও কিন্তু বলেছিল যদি এটা জামাত শিবির হয় তাহলে আমরা সবাই জামাত শিবির। সুতরাং আপনি যেটা বলছেন যে শুধু ইসলামাইজেশনের এটাকে ট্যাগ ব্যবহার করেন, এই টেবুটা ব্যবহার করা হয়েছে, এটা আমি মনে করি জামাত ইসলামের এই 1941 সাল পরবর্তী আন্দোলনে জামাত ইসলামের এটা একটা বড় অর্জন এই দৃষ্টিতে যে যা কিছু অন্যায়, যা কিছু অসৌজন্য, যা কিছু অসুন্দর, এর বিরুদ্ধে যে দাঁড়াবে তাকেই জামাত শিবির হিসেবে ট্রিট করে এই দেশের এই 17 বছরে বিশেষ করে ফেসিজম যারা ছিলেন তাদের হত্যা করা, তাদের গুম করা, তাদের খুন করা, তাদেরকে নির্যাতন, নিপীড়ন, রিমান্ড নেওয়াটা একদম স্বাভাবিক প্রক্রিয়া ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে মেরে আপনি ফেলে দেন, শুধু বলে দিতে হবে শিবির। আপনি দেখেন আবরার ফাহাদের ঘটনাটা, এই ছেলেটা, আপনি এটা কি বলবেন ইসলামাইজেশন? এসব তো কোনো ইসলামী দলই করে না। বুয়েটে তখন রাজনীতি নাই, সেখানে কোনো ছাত্র রাজনীতি নাই তখন। তো সেরকম একটা প্রেক্ষাপটে যখন আবরার ফাহাদকে হত্যা করা হলো, কি প্রেক্ষাপটটা? এই যে রনি ভাই যেটা বললেন যে আমাদের আসলে আধিপত্যবাদের একটা চাপিয়ে দেওয়া আমাদের উপরে, তাকে অপবাদ দেওয়া হলো। সে শুধু ভারতের আগ্রাসনের বিরুদ্ধে 2টা লাইন লিখেছে, তার পেজে লিখেছে, জাস্ট সে একটা অনুভূতি ব্যক্ত করেছে। এই অপরাধের ছেলেটাকে হত্যা করা হলো। যখন তাদের যারা হত্যাকারী, তখন তো তারা প্রকাশ্যে, এবং তারা তো খুব দাম্ভিকতার সাথে ছিলেন, তাদেরকে জিজ্ঞেস করা হলে তাদের জবাবটা কি ছিল? জবাবটা ছিল এই আধিপত্যবাদের বিরুদ্ধে লিখেছে, এটা তো তারা বলতে পারে না। তারা তখন বলল যে সে নামাজের সময় হলে সে নামাজ পড়ে, শুধু না, সে অন্যান্য ছেলেদেরকে নামাজে ডাকে। এইটা হলো তার অপরাধ। এই অপরাধে সে মানে তার টাকটুর উপরে প্যান্ট, সে অন্যান্য ছেলেদের সাথে সিগারেট খায় না, এটা হলো তার অপরাধ। তো এই অপরাধে একটা ছেলেকে যখন শিবির ত্যাগ করে তাকে অত্যাচার করে, নির্যাতন করে মেরেই ফেলা হলো। আমি বলছি যে দেখেন, জামাত ইসলামীকে যে কোনো কিছু হলে, ভালো কিছু হলে তাকে জামাত বলে চাপিয়ে দেওয়া, থামিয়ে দেওয়া, দমিয়ে দেওয়া, এটা 4টা কারণে হয়েছে। জামাত ইসলামী শুধুমাত্র পলিটিক্যালি যে আমরা মানুষের জায়গায় আস্থা অর্জন করছি তা না, আমরা কিন্তু একটা সুদমুক্ত অর্থনীতির ব্যবস্থাপনা এদেশে মুক্তির জন্য আমরা প্রথম আইডিওলজি শুধু দেয়নি, একটা
গোটা বিশ্বে আমরা এটাকে ছড়িয়ে দিয়েছি। আপনি জানেন যে ইসলামী ব্যাংক মানে 23 বা 24 বারের মতো বিশ্বে র্যাঙ্কিং এসে প্রথম স্থান অধিকার করেছে, এবং ইসলামী ব্যাংকিং এর শাখাগুলো বাংলাদেশ ছাড়িয়ে, এবং আমরা বাংলাদেশে আমি এটা বলি যে বাধ্য করা হয়েছে, এমন এনভায়রনমেন্ট তৈরি হয়েছে যে সমস্ত ব্যাংক এখন অর্থনৈতিকভাবে ভালো কিছু করতে হলে সে সুদ খায়, সে সুদ বিশ্বাস করে, কিন্তু সে তার একটা মানে সুদবিহীন উইং অর্থাৎ ইসলামী ব্যাংকিং সিস্টেম সে চালু করতে বাধ্য হয়েছে। তার মানে বাধ্য হয়েছে এই অর্থে যে এদেশের মানুষকে যদি ইসলামাইজেশনের সুবিধাটা তাদের সামনে তুলে ধরা যায় এবং প্র্যাকটিক্যালি সেটা যদি আমরা অ্যাড্রেস করতে পারি, তাহলে মানুষ সেটা রিসিভ করছে। এরপরে দেখেন আমাদের দেশে যদি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কথা বলেন, আমরা 2, 3, 4টা ভালো মাদ্রাসার কথা বললে কিন্তু ওই ঘুরে ফিরে জামাত ইসলামী পরিচালিত যে মাদ্রাসাগুলো সেইটাকে একটা মডেল করে সবাই কিন্তু চেষ্টা করছে। ইউনিভার্সিটি জায়গা বলেন, তখন তারা বলতো যে আমরা শিক্ষা জগতে একটা মানে রাজাকারের স্থাপনা আমরা তৈরি করেছি। আমাদের বাংলারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এটা তো জামাত করে নাই, জামাতের কিছু লোকেরা দর্শনই এটা করেছে, সেটাকে তারা নাম দিল যে শিক্ষা ব্যবস্থায় জামাত সম্পূর্ণভাবে জঙ্গি স্থাপনা তৈরি করেছে। আইএইউসিটা তারা দখল করে ফেললো। শিক্ষা ব্যবস্থায় আমরা করেছি, অর্থনৈতিক ব্যবস্থায় মানুষকে একটা মুক্তির পথ আমরা দেখিয়েছি। ঠিক কালচারাল ব্যবস্থাপনায় অপসংস্কৃতির বিরুদ্ধে কিন্তু আমরা একটা লড়াই করে গোটা পৃথিবীতে আপনি খেয়াল করবেন যে ফাইন্যান্সিয়াল, তারপরে এর সাথে যদি আপনি ধরেন যে আর্মস পাওয়ার, এরপরে মিডিয়া পাওয়ার, তারপরে যদি আপনি এর সাথে ধরেন যে আইডিওলজিক্যাল পাওয়ার, এই সমস্ত পাওয়ারগুলোকে চ্যালেঞ্জ করে আমরা ফাইন্যান্সে, কালচারালে এবং এডুকেশনাল সেক্টরে, এই প্রত্যেকটা সেক্টরে জামাত ইসলামী এমন কিছু দেখেন, এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সাইমুম সহ যে সমস্ত শিল্পীরা ভূমিকা রেখেছে, এটা শুধু মানে স্মরণ করার মতো না, একটা মানে মানে প্ল্যাটফর্ম চেঞ্জ করে দেওয়ার ভূমিকা তারা রেখেছে। তো এই সমস্ত কারণে জামাত ইসলামের প্রত্যেকটা উইং আমরা রাষ্ট্রীয় ব্যবস্থায় দেখেন, আমরা শুধু বলি না যে আমরা শুধু মসজিদ চালাবো, ইসলামের সেন্স কিন্তু এটা না। ইসলামের সেন্স যেটা ওয়াইডনেস যদি আপনি দেখেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী যেখানে মসজিদ ইমামতি করেছেন, ওখান থেকে তিনি মদিনার রাষ্ট্রটা পরিচালনা করেছেন। আমরা এই কথাটা মানুষকে বলাবার চেষ্টা করছি, এবং সেই জায়গায় কিন্তু আমরা শুধু বলছি না, আমরা প্রমাণ করতে পেরেছি। আমাদের মাওলানা মতিউর রহমান নিজামী শহীদ, যাকে একেবারে শুধু দেশপ্রেমের জন্য, শুধু ইসলামাইজেশনের জন্য এই ক্ষেত্রে তিনি সফল হয়েছেন, এই ধারাটা যেন মানে চলমান না থাকে, এই জন্য তাকে হত্যা করা হয়েছে। কারণ তিনি আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে 2 টাকার দুর্নীতি করে নাই। এটা আপনি চ্যালেঞ্জ করে সংসদে কথা বলার পর এটা কেউ চ্যালেঞ্জ করতে পারে নাই। আপনাদের সাংবাদিকদের সামনে যখন প্রেস ক্লাবে টিআইবিকে প্রশ্ন করা হলো সাংবাদিকরা যে আপনারা তো বিভিন্ন জায়গা থেকে দুর্নীতি উদ্ধার করেন, তো জামাতের ব্যাপারে আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা, ওনরা পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন সাংবাদিকদেরকে টিআইবি। আপনারা কোনো তথ্য পেয়েছেন? এই যে আমি বলছি যে জামাতকে, ওই যে বললেন না, জামাতকে জামাত ঘুরে ফিরে আসে এই জন্য যে জামাত প্রত্যেকটা জায়গায় আমাদের এই অন্যায়ের বিরুদ্ধে, অপপ্রচারের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, মানুষকে যে দাবিয়ে রাখার ব্যাপারে প্রত্যেকটা জায়গায় জামাত চ্যালেঞ্জ করতে সক্ষম হয়েছে। এবং শুধু চ্যালেঞ্জ না, চ্যালেঞ্জ করে সেখানে আমরা প্রমাণ করেছি যে অন্যায় অত্যাচারের মধ্যে, দুর্নীতির মধ্যে নিমজ্জিত থেকেও আমরা সুন্দর ব্যবস্থাপনায় রাষ্ট্র পরিচালনা করতে পারি, দুর্নীতি মুক্ত একটা রাষ্ট্র করতে পারি, দুর্নীতি মুক্ত মন্ত্রণালয় করতে পারি, 3টা মন্ত্রণালয় দুর্নীতি মুক্তভাবে পরিচালনা করার নজিরবিহীন ইতিহাস গোটা পৃথিবীতে সমাদৃত। সেই জায়গাটায় মনে করে যে জামাতের এই অব্যাহত ইয়াটা যদি চলমান থাকে, তাহলে জামাতকে আর কোনোভাবে পিছনে ফেলে রাখা যাবে না। সে কারণে একটা বিষয় রনি ভাই, যে বিষয়টি বলছেন যে বলছেন জামাত কিন্তু বলছে জামাত ভালো করছে, ইসলামী দলগুলোও ভালো করছে, তাদের আদর্শিক মানুষ তৈরি করছে, সবকিছু ঠিক আছে, তাদের প্রতিষ্ঠানগুলো ভালো, তারা ক্যাপাবল। এখন প্রশ্ন হলো, আমি একেবারে সিলি একটা যুক্তি দিই, বাংলাদেশের প্রায় 2,70 থেকে 80 লাখ মানুষ তামাক এবং সিগারেট গ্রহণ করে, আরো সংখ্যা বাড়বে 3 কোটি, এবং সেগুলো বেশিরভাগই অ্যাডাল্ট এবং ভোটার। এখানে সিংহভাগ হিন্দু যারা আছে তারা ভোটার। এই যে একটা বড় সংখ্যক নেই, 3 থেকে 4 কোটি মানুষ যারা কখনো ইসলামী দলগুলোর কাছাকাছি আসবে না, এত সংখ্যক মানুষকে বাইরে রেখে কি আসলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, মানে ইসলামী রাজনৈতিক দলগুলো ভালো করার সুযোগ আছে? প্রশ্নটা খুব ইন্টারেস্টিং এবং খানিকটা উইয়ার্ড। যে লোকগুলো সিগারেট তামাক খায়, তাদের তামাক খাওয়ার সুযোগ নাই, তাদের কেন? তারা ইসলামী দল পছন্দ করতে পারে না? পছন্দ করতে পারে, কিন্তু যদি একটা মানুষ সিগারেট খাওয়া এটা এক নেশা, ইসলামী দলকার আর একটা নেশা হইতে পারে না? ডবল নেশা থাকতে পারে না একটা মানুষের? সেটা তো বাংলাদেশে পাচ্ছে না। ডেফিনেটলি আসছে, এটা আমি জার্নালাইজ করা ঠিক হবে না এইভাবে যে এটা লোক ধূমপাই কিন্তু সে ইসলামী দল বা জামাত ইসলাম সমর্থন করে না। করতে পারে, সে হয়তো এই বদভ্যাসটা ত্যাগ করতে পারতেছে না, কিন্তু তার দলের প্রতি তার ইয়া থাকতে পারে, ফলে এটা ঠিক এইভাবে মেলানো ঠিক হবে না। তো দেখেন এখানে বাংলাদেশে যেটা প্রবলেমটা সেটা হলো, দেখেন
মানে থিওক্রেসি অ্যান্ড ডেমোক্রেসি, এটার মধ্যে একটা টেনশন গ্লোবালি আছে। এবং ইসলাম একটা ফাউন্ডেশনাল ইডিওলজি হিসেবে আমি যেটা মনে করি, ইসলাম হলো নেক্সট সিভিলাইজেশন। এই পশ্চিমা তথাকথিত পশ্চিমের তো কোনো সভ্যতা নাই, এগুলো তো সব মেসোপটেমিয়ান সভ্যতার কপি। তো আপনার যেটাকে ইরানিয়ান লেভিয়াথান বলা হয়, তো যাই হোক সেটা অন্য আলোচনা। কিন্তু আমাদের এই যে ক্যাপিটালিস্টিক মডার্নিটি, এই যে কনজুমার কালচার, এর ডিস্ট্রাকশন আমরা দেখতেছি। আজকে আমরা একটা গণহত্যা প্রবণ পৃথিবীর মধ্যে বাস করি। আফটার গাজা এই পৃথিবীটা তো লাশের গন্ধে ভরা, হ্যাঁ, আপনি যদি দেখেন। তো সেখানে আপনার মানে এই টেকনোলজিক্যাল অস্ত্র, কার কত বিধ্বংসী অস্ত্র আছে, সেই অনুযায়ী তার ক্ষমতা নির্ধারণের যে দুনিয়া, সেই দুনিয়ায় আপনি যদি একটা ইনসাফের রাষ্ট্রের কথা বলেন, সেই দুনিয়ায় যদি আপনি একটা মানে ন্যায্যতা, মানবিকতা, এগুলির কথা বলেন, তাহলে তো এই মডার্ন যে অ্যারোগেন্স, আপনার বিজ্ঞানবাদী জ্ঞানের যে আপনার দাম্ভিকতা, সেটা তো ডিস্ট্রাকটিভ। এটার মধ্যে এটা কোনো ফিউচার নেই, এটা নাস্তিক লোকজনও বলতেছে, ধর্মকর্মকারীরা তারাও বলতেছে। আপনি এখানে আমরা ছোট্ট বিরতি নিয়ে আসি, আপনি এখান থেকে শুরু করবেন। দর্শক, সোনালী লাইফ ইন্স্যুরেন্স সংবাদ সংলাপে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আশা করছি সঙ্গেই থাকবেন, ফিরে এসে আপনাদেরকে পাবো। বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে এলাম সংবাদ সংলাপে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বাংলাদেশি ইসলামী রাজনীতি ও তার ভবিষ্যৎ। রনি ভাই যেটি বলছিলেন যে বাংলাদেশে যে ইসলামী রাজনীতি আছে সেটি ভালো না করার জন্য মূল কারণটা কি? হ্যাঁ, তো আপনার বাংলাদেশে এখন ইসলামী রাজনীতি তো অনেক ধরনের দল। আমরা ফলে এই যে আমরা একটা গ্লোবালাইজেশন ওয়ার্ল্ডের নামে একটা পশ্চিমা সোকল আপনার ক্যাপিটালিস্টিক এক উন্নয়নের জগতের মধ্যে আসি, এই সিভিলাইজেশন যে সেলফ ডিস্ট্রাকটিভ, এটা তো এখন অনেক লোক বলতেছে। তো ফলে এর বাইরে আপনি এবং এইটা এই যে একটা ডেমোক্রেটিক লিবারেল, হ্যাঁ, ক্যাপিটালিস্টিক যে জগৎ, এটা তো বেসিক্যালি খ্রিস্টানিটির একটা লিবারেল ভার্সন। আপনার প্রোটেস্ট্যান্ট মুভমেন্টে যদি আপনার ইতিহাস ভালো করে ফলো করেন, তাহলে দেখবেন যে পশ্চিমা খ্রিস্টানি চার্চ থেকে বিদ্রোহ করে যে প্রোটেস্ট্যান্টিজম, তারপরে তার যে রিফাইন রূপ, সেখান থেকে আস্তে আস্তে একটা ইন্ডিভিজুয়ালিজম, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, ব্যক্তি স্বাধীনতা, গণতন্ত্র, এই জগৎ, তাই না? তো আমি লং স্টোরি কাট শর্ট, তো সেই ক্ষেত্রে এই জগতের এই ইন্ডিভিজুয়ালিস্টিক জগতের মধ্যে যে ফ্যাসিস্টিক প্রবণতা, সেখানে তো মানুষের কোনো শান্তি নেই। সেখানে মানুষ তো সব দখল করতে চায়, হয় অস্ত্র দিয়া, না হয় পুঁজি দিয়া। তো এই যে সর্বগ্রাসী রূপ, সেখানে মানুষ স্পিরিচুয়ালি পোর হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে ইসলাম হলো নেক্সট সিভিলাইজেশন। এখনো আমরা ইসলামিক ওয়ার্ল্ডে ঢুকেই নেই। এটা সর্বশেষ আব্রাহামিক রিলিজন। এর যে কি আপিল, এর যে কি দায়িত্ব, এর যে কি কর্তব্য, এর যে কি আপনার
দার্শনিক ভিত্তি, এগুলো নিয়ে চিন্তা ভাবনা শুরু হচ্ছে। হ্যাঁ, আরো ব্যাপকভাবে শুরু হবে। এবং এখন যে পোস্ট মডার্নিটির পরের যে যুগ, পোস্ট মডার্ন, উত্তর আধুনিক যে যুগ বলা হয়, সেই উত্তর আধুনিক অনেক প্রস্তাবনার সাথে ইসলামী প্রস্তাবনার অনেক মিল আছে। ফলে এগুলো মিলে অনেক লোকজন চিন্তা ভাবনা করতেছে। সেগুলো লম্বা আলোচনার দাবি রাখে। কিন্তু বাংলাদেশে যদি আপনি পার্টিকুলারলি দেখেন, এখানে ইসলামী রাজনীতি বিকাশের একটা সুবর্ণ সুযোগ আছে। আমি মনে করি 5 তারিখের পরে এটা একটা সুবর্ণ সুযোগ, ইসলামী শুধু না, অন্যান্য রাজনীতি বিকাশের সুবর্ণ সুযোগ আছে। এবং আমাদের এখানে ইসলামের চর্চাটা মেইন স্ট্রিম করতে হবে। 1 নাম্বার, ইসলামের চর্চাটা মসজিদ মাদ্রাসা ভিত্তিক না। ইসলাম তো এটা তো মানে শুধুমাত্র আপনার যারা এই আলেম সমাজ বা হুজুর হবে তাদের জন্য না। এই নলেজটা তো আপনার আমার সবার জন্যই জানা বোঝার দরকার আছে। তো আমাদের এখানে ইসলামী চর্চাটাকে, এই যে নলেজ চর্চার যে একটা সেকুলারিকরণ বা আওয়ামীকরণ হয়েছে, সেইটা হলো মূল কারণ এখানে ইসলামের ব্যাপারে একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি ডেভেলপ না করার। এইটা একটা। আরেকটা হলো, হ্যাঁ, ইসলামের এখানে জামাতের যে ন্যারেশন, সেটার ব্যাপারে আপনার এগ্রি হইতে হবে তা না। আপনার আরেকটা ন্যারেশন আছে, ভালো লাগে ওইটা করেন, যাই করেন। কিন্তু কথা হলো ইসলাম আর মানেই একটা পশ্চাৎপদ জিনিস, এদিকে যাওয়া যাবে না। প্রগতিশীলতা মানেই হলো আপনার এই মানে এন্টি ইসলামিস্ট ভাব, মানে ইসলাম বিদ্বেষী, হ্যাঁ, আপনার তারপরে পাবলিক নুডিটি, হ্যাঁ, এই যে একটা কালচারাল ইন্ডাস্ট্রি গড়ে তোলা হয়েছে আমাদের এখানে। এবং এটার 1 নাম্বার দায় হলো ভারতীয় বাঙালি জাতি এবং কলকাতার সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির আলোকে বাঙালি মুসলমানকে সবসময় ফিট করানোর চেষ্টা করা হয়েছে। বাঙালি মুসলমান কতখানি প্রগতিশীল হবে, সে কত গ্লাস মদ খায়, এই প্রতিযোগিতায় যদি সে হিন্দুরে হারাইতে পারে বা একটা আপনি ক্যালকেশিয়ান লোককে পরাজিত করতে পারে, তাহলে তার প্রগতিশীলতা উন্নত হবে। এই যে কালচারাল হীনমন্যতা, আমাদের এখানে কবি সাহিত্যে নামের আগে একটা সংস্কৃত শব্দ লাগাইতে হইতো। হ্যাঁ, মানে নিজের বাপ দাদার নামের খতনা করতে হইতো তাদের। বলে এই যে একটা হিন্দুয়াইজেশন, আমি হিন্দুদের বিরুদ্ধে না, আমি বলতেছি এই যে একটা হিন্দুয়াইজেশন, বাংলাদেশটার কালচারাল কলোনি, এখানে ইসলাম কেন মেইন স্ট্রিম হইতে পারে না? এখানে মুসলমান হওয়াটা, যে আলাপটা একটু আগে হচ্ছিল, এখানে মুসলমান হওয়া মানে তো এখানে রাজনৈতিকভাবে সে ক্ষমতাবান হওয়া না, সে জীবনের অধিকার ফিরা পাইছে মুসলমান হওয়ার মধ্য দিয়ে। তার তো কোনো রাইট ছিল না। মুসলমান হওয়া মানে সে ধর্ম পাইছে তা না, সে জমির মালিকানা ফেরত পাইছে মুসলমান হওয়ার মধ্য দিয়ে। ফলে বাঙালি মুসলমান এটা তো অন্য জিনিস। সে যে একটা রাষ্ট্র করতে পারছে, এটা পুরো রক্তের উপর দিয়ে করছে সে, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে পুরো এই পর্যন্ত। ফলে মুসলমান হয়ে সে তো ধর্ম অর্জন করেনি, সে মানুষের স্বীকৃতি অর্জন করে। তার তো মানুষের কোনো রাইটই ছিল না, জুতা বগলে নিয়ে হাঁটতে হইতো জমিদারের বাড়ির সামনে দিয়ে। সেই জায়গা থেকে আপনি একটা হিউম্যান বিং আকারে আপনি বাঁচার সুযোগ পাইছেন মুসলমান হওয়ার মধ্যে দিয়ে। তো এটা একটা অন্য জিনিস, এটা বিয়ন্ড রিলিজিয়ন, এটা অন্য ফেনোমেনা আছে, এটা সোশ্যাল ফেনোমেনা, একটা বিশাল ব্যাপার আছে এখানে। তো ফলে আমাদের বাংলাদেশে শাহবাগের মধ্য দিয়ে এখানে কি হয়েছে, শাহবাগের এই কৃত্রিম জনজাগরণের মধ্য দিয়ে এখানে যাহা কিছু ইসলামী, তাহা কিছুই প্রতিক্রিয়াশীল, তাহা কিছুই জঙ্গি, তাহা কিছুই জামাত, তাহা কিছুই রাজাকার, এইটার একটা সামাজিকরণ করানো হয়েছে। এই সামাজিকরণ তো আপনি, এটা শাহবাগ একটা ইভেন্ট ছিল, কিন্তু এটা শুরু হয়েছে কখন? শুরু হয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটির ওই হাত ধইরা। ফলে এখানে 71-এর আওয়ামী বয়ানের এবং ভারত বন্ধুরাষ্ট্র এবং হিন্দুত্ববাদী কালচারকে মেইনস্ট্রিম কালচার করা, স্বাভাবিকরণ করার যে লম্বা সময়ের প্রক্রিয়া, এটাই তো সামাজিকরণভাবে রয়ে গেছে। এবং আমাদের এখানকার মিডল ক্লাস কি, আমাদের এখানকার মিডল ক্লাস হাইলি আপনার সুবিধাবাদী একটা ক্যারেক্টার ধারণ করছে। এই জন্য বিএনপি জামাত পিটায় মারছে, ওর কোনো গায়ে লাগে না। যখন নিজের ছেলে মারছে তখন আর ঘরে থাকা যায় না। হ্যাঁ, ফলে এই যে টোটাল প্রক্রিয়া, এখানে মধ্যবিত্ত তো আত্মহত্যা করছে শাহবাগে, সে তো মোরালি দাঁড়ায় নাই যে না এইভাবে 54 বছর পরে, এতদিন পরে আইসা, হ্যাঁ, জুডিশিয়াল কিলিং অন্যায়। আমরা গুটি কয়েক লোক ছাড়া সমাজে তো আমি পুরা সমাজ একদিকে ছিল আর আমরা তখন আরেকদিকে ছিলাম, আমরা তো দেখি নাই কাউকে। ফলে আমি বলতেছি আপনাকে জামাতের ব্যাপারে আপনার জামাত করতে হবে এমন কোনো কথা নেই। জামাতের ব্যাপারে ক্রিটিক থাকতে হবে, ক্রিটিক থাকবেও আমাদের, এবং সেই ক্রিটিক জামাত অ্যাপ্রিসিয়েটও করতে পারতে হবে। আবার অন্যান্য ইসলামী দলগুলোর সাথে তাদের একটা বাহাসের সম্পর্ক থাকবে, ডায়লগ লাগবে। আপনি 5 তারিখের পরের যে রাজনীতি, এটা তার মাসেল পাওয়ারের রাজনীতি দরকার নেই, আপনি ডায়লগই যথেষ্ট। ডায়লগের মধ্যে দিয়ে সুরা হবে। কিন্তু বাংলাদেশে ইসলামিজম মানেই যে একটা পশ্চাৎপদতা, এই যে দৃষ্টিভঙ্গি তৈরি করা হয়েছে এখানে পুরা ইন্ডাস্ট্রি ধরে, এই ব্যাপারে সমস্ত ইসলামী শক্তিগুলোর ঐক্য লাগবে। এবং ইসলামী শক্তিগুলোর ঐক্য এখানে ডেমোক্রেটিক ফোর্স বলেন, প্রো বাংলাদেশি ফোর্স বলেন, এদের সাথেও লাগবে। কারণ হলো আপনাদের অনৈক্য, যেটা আমাদের শুধু আপনাদের রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে না, আমাদের গোটা সার্বভৌমত্বকে দেশ হিসেবে ক্ষতিগ্রস্ত করে। রনি ভাই, আপনার কাছে আসবো। মাসুদ ভাই, একটা বিষয় বলবেন, যে রনি ভাই বলছিলেন যে বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে একটা, যদি বলি যে ইসলামের পক্ষে যারা আছে তাদের, আমি যদি বলি এই মুহূর্তে বাংলাদেশে, আমি যদি বলি যে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল,
তাদের গঠনতন্ত্রে আছে যে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, বাট আমি নিজে অনেক সমাবেশে অনেক জায়গায় দেখেছি তারা বলেছে জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। শুনে থাকবেন, তার মানে তারা ইসলামের পক্ষে যেতে চায়। আপনাদের সঙ্গে দীর্ঘদিন জোট করেছে, দীর্ঘদিন থেকেছে। ইসলামপন্থীরা তো আপনারা একসঙ্গেই আছেন, যদিও দূরত্ব আছে। এখন এই সময় বাংলাদেশে এসে তো ওই আগের যে ন্যারেটিভগুলো সেগুলো থাকবার কথা ছিল না, কিন্তু সেগুলো এখনো এক্সিস্ট করছে। আমি আপনার পিছনের প্রশ্নটা দিয়ে একটু নিয়ে আসি এটার সূত্রটা ধরার জন্য। সেটা হচ্ছে, দেখেন আপনি বলেছিলেন যে তরুণরা এই যে আপনি একটা তথ্য দিয়েছেন যে এই পরিমাণ তারা এডিকশন বা বিশেষ সাথে ড্রাগের সাথে আছে, এটা যেমন খুব সত্য, এর চেয়ে বড় একটা সত্য কিন্তু তারা এই জুলাই আগস্টের অভ্যুত্থানে তুলে ধরেছে। সেই অভ্যুত্থানটা কি দেখেন, একসাথে টুপিওয়ালা, দাড়িওয়ালা, আলেম সমাজ যেমন আন্দোলন করেছে, পাশেই তার সাথেই সিগারেট হাতে ধরে কিন্তু সে আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং সে জীবন দেওয়ার জন্য আসছে। তার জীবনের কোনো ভয় ছিল না। আমি বলছি এই তরুণরাই কিন্তু আমরা যা ধারণা করেছিলাম, আমরা বলি না যে তরুণরা আমাদের চিন্তা দৃষ্টিভঙ্গিটাকে আসলে বদলে দিয়েছে বা একেবারে আমাদেরকে হতভম্ব করে ফেলেছে, যারা বোধহয় এই মানে তথ্য প্রযুক্তির বাইরে এদের কোনো দুনিয়া নেই। ইসলামী দলগুলোকে ওটা ধারণ করতে পারবে? বলছি হ্যাঁ, ধারণ করতে পারবো। মানে কি, তারাই তো ধারণ করে দিয়েছে আমাদের চোখে তো তারা আঙ্গুল দিয়েছে, তারা স্লোগান তুলেছে উই ওয়ান্ট জাস্টিস। এখন আপনি ওয়ালে স্লোগান, আমি বলছি ইসলামী দলগুলো কি ওই সিগারেট খাওয়া লোকটাকে সাথে রাখতে পারবে? হ্যাঁ, কেন পারবো না? আমরা পেরেছি তো। আমরা তো তার পরবর্তী আগস্ট পরবর্তী এই যে আওয়ামী নিষিদ্ধের যে আন্দোলন, আপনি দেখেন সেখানে মানে তাদের আন্দোলনের মাধ্যমে তারপরে ইসলামপন্থীদের একটা ইসের মাধ্যমে কিন্তু এই নিষিদ্ধের কাজটা বলা যায় যে চূড়ান্ত রূপ পেয়েছে। এবং আপনি যদি শেখ হাসিনার যে কল রেকর্ড ফাঁস সত্য মিথ্যা, আমি জাস্টিফিকেশনে যাচ্ছি না, সেই কথায় কিন্তু সে স্পষ্ট বলেছে যে আমাদের নিষিদ্ধ এবং আমাদের উৎখাতের পিছনে মূলত দায়ী হচ্ছে জামাত ইসলামী। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল একই কথা বলেছে যে এর পিছনে মূলত দায়ী হচ্ছে জামাত ইসলামী। আমি আরো 2-4 জনের সাথে যতটুকু কথা হয়েছে, এর অর্থ হচ্ছে মানে তাদের সামনে ফোকাসটা তারা কিন্তু ধরতে পেরেছে। তাদের রিপোর্ট হচ্ছে, গোয়েন্দা সংস্থার রিপোর্ট হচ্ছে, এই সমস্ত কিছুর মেকানিজম ডেভেলপ করেছে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির। এখন আপনি যেটা বলছেন যে বর্তমান সময়ে আবার নতুন করে সেই পিছনের বয়ানগুলো কবে থেকে শুরু হওয়ার পিছনে 3টা হিস্ট্রি আছে। একটা হচ্ছে যে এই বাংলাদেশে ইসলামাইজেশন বা দেশটা মাথাকুচু করে দাঁড়াক, দেশটা নিজের মতো করে উন্নয়ন, অগ্রগতি, আধুনিক একটা প্রগতিশীল রাষ্ট্র হোক, এটা আমাদের বন্ধু প্রতিবেশী রাষ্ট্র আসলে চায় কিনা, এই জায়গায় কিন্তু আমাদের এই তরুণের এটা ধরতে পেরেছে। এই আন্দোলনের, আমি বলি যে এই আন্দোলনে আমরা শুধুমাত্র আওয়ামী লীগ বা শেখ হাসিনার পতন ঘটানো হয় নাই, এটার মধ্য দিয়ে আমাদের আধিপত্যবাদের বিরুদ্ধে একটা কবর রচনা করা হয়েছে। প্রসঙ্গত আপনি নিশ্চয়ই খেয়াল করবেন, উই ওয়ান্ট জাস্টিসের সাথে তাদের স্লোগান ছিল দিল্লি না ঢাকা। কেন এই স্লোগান তুলেছে? এটা কি জামাতের স্লোগান ছিল? আমরা কোনোদিন এই স্লোগান দিয়েছি? ছাত্র শিবির এই স্লোগান দিয়েছে? দেয় নাই। এই স্লোগান কি ঢাকা বিশ্ববিদ্যালয়, এই স্লোগান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু মাদ্রাসা তামিল মিল্লাত থেকেও শুরু হয় নাই। এই স্লোগান কিন্তু কোনো কমই মাদ্রাসা থেকে শুরু হয় নাই। তার মানে হচ্ছে আমাদের এই তরুণরা 3টা জিনিস আইডেন্টিফাই করতে পেরেছে। এক হচ্ছে আমাদের ইতিপূর্বে যত মানবরচিত মতবাদ অথবা তন্ত্রমন্ত্র যা আমাদেরকে শাসন করেছে, আমাদের 17 বছর মুখস্থ করানো হয়েছে শেখ মুজিব, শেখ হাসিনা, শেখ মুজিব, শেখ হাসিনা। ফাইনালি দেখা গেল তারা তাদের গলায় রশি লাগাইয়া তাদেরকে জুতাপিটা করে ওখান থেকে টানিয়ে নামাইছে, পারে নাই তরুণদেরকে চেঞ্জ করতে। সেকেন্ড থিং হচ্ছে এরাই স্লোগান দিয়েছে উই ওয়ান্ট জাস্টিস। থার্ড থিং হচ্ছে এরাই স্লোগান তুলেছে দিল্লি না ঢাকা। দেখেন তার কিছুদিন পরে বন্যা শুরু হলো আমাদের নোয়াখালী, ফেনী, তারপর এই জায়গাগুলোতে, সেখানে ওই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল বের হয়েছে যে আমাদেরকে খরার সময় বাঁধ আটকে দেওয়া হবে আর বন্যার সময় বাঁধ খুলে দেওয়া হবে। এই নীতি যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্র বন্ধ না করে তাহলে প্রয়োজনে আরেকবার আমাদের লড়াই হবে। এবং সেই দিন রাতেই আবার তারা স্লোগান দিয়েছে দিল্লি না ঢাকা। তার মানে হচ্ছে, আমি বলছি এই তরুণদেরকে আমরা কতখানি ধারণ করতে পারছি, তার চেয়ে তরুণরা আমাদের মানে ঘাড়ে বা আমাদের কাঁধে একটা বোঝা কিন্তু দায়িত্ব চাপিয়ে দিয়েছে। অন্য একটা প্রশ্ন করি, এই প্রশ্ন আগের একটু যেটা আপনি তুলেছিলেন যে তাহলে বিএনপির সাথে আমাদের দূরত্বটা তৈরি হচ্ছে কেন? বিএনপি তৈরি হচ্ছে এই জন্য, দেখেন যে তারা ইসলাম ও জাতীয়বাদের মূল্যবোধের কথা বলে, একই সাথে তাদের মহাসচিব যখন এই কথা বলেন আমরা শরিয়া আইন মানি না, যখন এই দুটো কথা বলেন তখন বুঝতে পারেন বা পাবলিক পারসেপশনটা হচ্ছে এই যে ইসলামকে তারা শুধুমাত্র রাজনৈতিক কারণে ব্যবহার করতে চান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অত্যন্ত শ্রদ্ধার সাথে, তিনি তো এই দেশে মানুষের পালস বুঝেছিলেন বলেই তো আমাদের এই সংবিধানের প্রক্রিয়াটায় বিসমিল্লাহ তারপরে নানান বিষয়গুলোকে সে
কমিউনিকেট করেছেন। কিন্তু এখন বলা হয়ে থাকে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি আমরা খুঁজতেছি। এই কথা কিন্তু বিএনপির মধ্যে আছে, আমি বলছি না, এই কথা কিন্তু বিএনপির মধ্যে আছে যে আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি খুঁজতেছি। বিএনপির একদম হার্ডকোর কর্মীরা বলতেছে আমরা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিএনপি আমরা খুঁজতেছি। তার মানে হচ্ছে বিএনপির মধ্যে একটা মানে নতুন সংযোজন হয়েছে, যেই সংযোজনটা আমাদের দেশে ইসলামাইজেশন, আমাদের দেশে দুর্নীতি, আমাদের দেশে আধিপত্যবাদ বিরোধী, আমাদের দেশে অন্যায়ের বিরোধী, এই তৎপরতাগুলোর সাথে ঠিক পার্শ্ববর্তী রাষ্ট্রের যে চিন্তা দৃষ্টিভঙ্গি, জামাতকে আবার যে সমস্ত কথা বলে 17 বছর যারা যে কথা বলে আমাদেরকে চাপিয়ে রেখেছিল, ওই একই কথা যখন বলা হচ্ছে তখন সাধারণ মানুষের মধ্যে কিন্তু প্রশ্ন তৈরি হচ্ছে, আপনার মতো এরকম প্রশ্নই, যে সেই পচাগলা ইতিহাস দিয়ে আবার জামাতকে, যে জামাতের সাথে একসাথে আপনারা রাজনীতি করলেন, আমাকে এখন এই টেবিলে, আপনি তো ভালো কথা আপনি কোশ্চেন করেছেন, আমার পাশে বসে আমার সহকর্মী যাদের সাথে একসাথে আমরা রাজপথে আন্দোলন করেছি, যেই নেতৃবৃন্দ আমাকে মাথায় হাত দিয়ে যাওয়ার সময় বলেছেন দোয়া করে দিলাম তুমি যেন ঠিকমতো বাসায় ফিরতে পারো, তাদের মঞ্চ থেকে যাওয়ার সময়, কারণ তোমার ব্যাপারে কিন্তু প্রশাসন খুবই ক্যাপা, সুতরাং তুমি সাবধানে যেও, তোমার সাথে আমরা লোক দিয়ে দিচ্ছি, আমার সাথে বিএনপি লোক দিয়ে দিচ্ছে যে তুমি গাড়িতে ওঠা পর্যন্ত আমার ছেলেরা থাকবে। তো সেই জায়গাগুলোতে তারা এসে এখন পাশে টকশোতে বসে আমাকে যখন এই কথা বলে যে জামাত তো 71-এর পরাজিত শক্তি, আপনি বলেন তাহলে আমরা ওই আওয়ামী ফেসিবাদের সাথে বিএনপির মানে পার্থক্যটা রচনা করব কোন জায়গা থেকে? পার্থক্য রচনাটা বিএনপি করতেছে যে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি কোথায়, আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে জোট করেছিলেন যখন আমরা একসাথে সরকার পরিচালনা করেছি, এই দেশটা গঠনে আমরা ভূমিকা রেখেছি, সেই জায়গায় হঠাৎ করে এই বয়ান তাদের থার্ড বা ফোর্থ ক্যাটাগরির যারা নেতৃবৃন্দ আছে তারা এই কথা যখন বলেন বা এর প্রতিবাদ যখন হয় না, তখন তো ধরে নিতে হয় বা সাধারণ মানুষ তো এটা মনে করতে পারে যে এটার পিছনে তাদের নিশ্চয়ই সমর্থন আছে, না হলে এই কথাগুলো বন্ধ হচ্ছে না কেন? আমার মনে হয় যে ইসলামাইজেশনটা মূল কথা না, আমরা বলেছি ইসলামিক কল্যাণ রাষ্ট্র, যেটা ভাইয়াও একটু আগে বলেছেন যে একটা ভ্যালুস আমাদের ডেভেলপ করা দরকার, যেটার সাথে একজন হিন্দু, একজন মুসলমান শুধু না, জামাত তো পড়ে, একজন সাধারণ মুসলমান, একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, আপনি দেখেছেন যে আমরা সমস্ত কমিউনিটির লিডার্সদের কিনে বসেছি, সেখানেও কিন্তু আমরা একটা কথা বলেছি যে ইসলামাইজেশনের জায়গায় আমরা একটা ভ্যালুস ডেভেলপ করতে চাই, একটা সোশ্যাল ভ্যালুস, ফ্যামিলি ভ্যালুস, পলিটিক্যাল ভ্যালুস, ইকোনমিক্যাল ভ্যালুস, কালচারাল ভ্যালুস ডেভেলপ করতে চাই, যেই ডেভেলপমেন্টের সাথে একজন নাস্তিক, একদম মুরতাদও সে যেন ঠিক আছে, এই কথাটা বলছিলাম যে রনি ভাই একটা বিষয় বলবেন যে ভাই যেটা বলতেছেন যে তারা যারা ডেভেলপ করতে চায়, আসলে কি বাংলাদেশে ইসলামপন্থী দলগুলো তারা ওই একেবারে চিরস্থায়ী যে বিপ্লব বা পরিবর্তন সেটা চায়, নাকি একটা সাময়িক দখল বা নিয়ন্ত্রণ এরকম চায়? দেখেন, বাংলাদেশে পলিটিক্যাল পার্টিগুলোর ব্যাপারে জনগণের, আমি ইসলামী দলগুলোর কথা বলছি, ইসলামী দল সহ অন্যান্য দল একটা আস্থার সংকট আছে। সেই আস্থার সংকটের কারণেই এখানে যখন বিএনপি জামাত পিটাইয়ে মারা হয়, মধ্যবিত্ত রিয়াক্ট করেনি। মধ্যবিত্ত আমরা বলছি কিভাবে একটা সরকারি চাকরি পাওয়া যায় ঘুষ দিয়ে। তাহলে সেই জায়গার থেকে 5 তারিখের পরে এই আস্থাটা পুনরুদ্ধার করার দায়িত্ব ইসলামী নন ইসলামী সমস্ত দলগুলোর জন্য রয়ে গেছে, 1 নাম্বার। 2 নাম্বার হলো আপনি যেটা বললেন, দেখেন বাংলাদেশে আমাদের যেটা যেটা গুরুত্বপূর্ণ আলাপ, সেটা হলো এখানে একটা রাষ্ট্র কথাটা যখন আপনি বলেন, এই পৃথিবীর এখন এই গ্লোবালাইজেশনের যুগে আপনি বিচ্ছিন্নভাবে আলাদা করে বাস করতে পারবেন না, আপনার গ্লোবাল এই কাঠামোর মধ্যে বাস করতে হবে। রাষ্ট্র এসেনশিয়ালি সেকুলার রাষ্ট্র যখন আপনি বলেন, এটা আপনি ইসলামী রাষ্ট্রের অনেক অনেক গবেষকের কাছ থেকে এটা উঠে এসছে যে রাষ্ট্র চিন্তায় তো ইসলামী নাই। না, আমি আপনাকে বলি রাইট। ফলে আপনি রাষ্ট্র যখন করেন, আপনি এসেনশিয়াল একটা সেকুলার ফেনোমেনার মধ্যে ঢুকেন, সেক্ষেত্রে তাহলে আপনি যেহেতু বৃহত্তর মুসলমানের দেশ, সেক্ষেত্রে আপনি ইসলামকে ইনকর্পোরেট করবেন কিভাবে? আপনি ডেফিনেটলি একটা ইউনিভার্সাল ভ্যালুজ এখান থেকে বের করতে হবে। সেইটার জন্য আমাদের বুদ্ধিজীবিতা নতুন করে শুরু করতে হবে, কারণ আমাদের এখানে এন্টার বুদ্ধিজীবিতা ছিল বাঙালি জাতীয়তাবাদী বুদ্ধিজীবিতা। ইসলামকে তারা ওইভাবে মেইন স্ট্রিম করেই না, চিন্তার বিষয়ই মনে করেনি, তাই না? তো সেটা আপনার লাগবে। এইবার তাহলে কি আমাদের গন্তব্য সেকুলারিজম? নো, কারণ আমরা দেখছি এই সেকুলারিজমের পরিণতি গ্লোবালি এবং বাংলাদেশে এটা একটা ফ্যাসিবাদের রূপ নিছে। সেকুলারিজম আমাদের কোনো গন্তব্য হইতে পারে না, এটা আমি স্পষ্ট করে বলতেছি। কিন্তু সেকুলারিজম আমাদের লাগবে, ডেমোক্রেসি আমাদের লাগবে। সেটা কি? ধরেন আপনি খুলনা রাজশাহী যাবেন, আপনাকে তাকে কমলাপুর যাইতে হবে, স্টেশনে তো বসাইতে হবে, তারপরে না যাবেন। সে কমলাপুরে যাওয়ার মতো হলো আপনি একটা নৈতিক, উন্নত এবং গ্লোবালি মর্যাদাপূর্ণ জাতি হিসেবে দাঁড়াবেন। তার জন্য আপনার একটা স্টেবল অবস্থা লাগবে, একটা ডেমোক্রেটিক সেকুলার অবস্থা লাগবে। সেইটা হলো, কিন্তু সেটা আপনার গন্তব্য না, আপনি এর চেয়ে আরো বড় দূর যাবেন। ইসলামের ভিতর থেকে এর চেয়ে হয়তো ডেমোক্রেসির চেয়ে আরো উন্নত জীবন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা বের হইতে পারে। এটা নিয়ে তো আমরা কাজই শুরু করিনি। জামাত ইসলাম তো ইসলামের ধারার
একটা এক ধরনের আর্টিকুলেশন, এক ধরনের ন্যারেশন, এরকম আরো আছে, আরো অনেকগুলো ধারা আছে আমরা জানি সারা দুনিয়াতে। হ্যাঁ, এবং কেউ কেউ তাদের মতো করে রাষ্ট্র ক্ষমতা দখল করতে যাচ্ছে বা জনগণ সমর্থন নিয়ে যাচ্ছে। তো ফলে এটা আমি বলতেছি একটা ব্যাপক ভাস্ট জিনিস, ভাস্ট বিষয়। তো সেক্ষেত্রে আপনার আমাদের ডেমোক্রেটিক সেকুলার যে কন্ডিশন, এটা আমাদের একটা ফাংশনাল কন্ডিশন। আপনি যেহেতু এখানে শুধুমাত্র এটা মুসলমানের দেশ না, এখানে অন্যান্য জাতি গোষ্ঠী, ভাষা গোষ্ঠী, ধর্মগোষ্ঠী, কমিউনিটিরও দেশ, ফলে তাদের কমফোর্ট জোনের জন্য আপনার একটা লিবারেল স্পেস ক্রিয়েট করতে পারতে হবে। এখন আপনি মেজরিটি মুসলমানের দেশ হইলেও আপনি দীর্ঘদিন যাবৎ কালচারালি মাইনরিটি ছিলেন, কিন্তু আপনার ব্যাপারেই তৈরি করা হয়েছে আপনি সাম্প্রদায়িক, আপনি প্রতিক্রিয়াশীল। অথচ ঘটনা হলো উল্টা, এখানকার মুসলমানরা প্রতিক্রিয়াশীল না, এখানকার মুসলমানরা সাম্প্রদায়িক না। সাম্প্রদায়িক হইলেন আপনারা, তথাকথিত প্রগতিশীলরা, তথাকথিত হিন্দুত্ববাদীরা। আপনি দুর্গাপূজা সার্বজনীন, দুর্গাপূজায় নাচানাচি করলে আপনি অসাম্প্রদায়িক, কিন্তু ঈদের ব্যাপারে আপনার অতিরিক্ত আবেগ, ইমোশন থাকলে আপনি সাম্প্রদায়িক। এই তো আপনার সাম্প্রদায়িকতার বয়ান, নকশা, তাই না? তো ফলে এখানে এই জন্য এখানকার যে বাঙ্গু সেকুলারিজম, এটার কোনো ভবিষ্যৎ নেই, এটা কোনো গন্তব্য হইতে পারে না আমাদের। এই জন্য এখানে মুক্তিযুদ্ধের চেতনার আওয়ামী যে বয়ানটা, সেই বয়ানটার ভিকটিম গোটা বাংলাদেশ, এবং এই অভ্যুত্থান এই চেতনার বিরুদ্ধে হয়েছে। কিন্তু তাই বলে এখানে মুক্তিযুদ্ধ একটা জনযুদ্ধ ছিল, এবং এই মুক্তিযুদ্ধের কোনো অবদান বা কোনো অ্যাপিল ন্যাশনালি থাকবে না, নাই হয়ে গেছে, নো। এইটা ন্যাশনাল হিস্ট্রিগ্রাফির মধ্যে এটা আপনার আনতে হবে। আবার যে জাতির ইতিহাস থাকে না, সে জাতি কখনো ঐক্যবদ্ধ থাকে না। ফলে মুক্তিযুদ্ধ এখানে এই যে মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান, এইটার বিরোধিতা সবাই করছে, কিন্তু এই আওয়ামী বয়ানের বিরোধিতার সাথে সাথে এখানে যে একটা মুক্তিযুদ্ধের জনযুদ্ধ এবং জাতি গঠনের আপনার ভৌগোলিক সীমা, ভৌগোলিকভাবে একটা রাষ্ট্র গঠনের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট, ঐতিহাসিক ইভেন্ট, এই ইভেন্ট আর ফেরত আসবে না। রনি ভাই, একেবারে আমাদের সময় শেষের দিকে, ফলে আপনাকে বুঝতে হবে 24 আর 71 কখনো মুখোমুখি নয়। এটা একটার কমপ্লিমেন্টারি হইতে পারে। 24-এ আপনি কি পাইলেন, 71-এ আপনি পাইছেন ভূখণ্ড, কিন্তু আপনি রাজনৈতিক স্বাধীনতা পান নাই। 24-এ আপনি রাজনৈতিক স্বাধীনতা অর্জনের লড়াই করেছেন, এবং একটা দেশের স্বাধীনতা, ভৌগোলিক এবং রাজনৈতিক স্বাধীনতা, এই দুইটা এনশিওর হওয়ার পরেই তার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব দুইটা প্রোটেক্ট থাকে। ধন্যবাদ আপনাকে যদি শেষ করি এক সেকেন্ড, ফলে আপনার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যদি প্রোটেক্ট করতে হয়, আপনাকে 71 এবং 24 দুটাকে ধারণ করতে হবে। আচ্ছা, একেবারে ছোট করে, একেবারে সময় কম, মাসুদ ভাই একটা বিষয় বলবেন। আপনাদের দলের পক্ষ থেকে কিন্তু আপনাদের সেক্রেটারি জেনারেল বলেছেন যে আপনারা এইবার 151 আসনে জয়লাভ করে সরকার গঠন করবেন। সেটি আসলে আপনাদের কোনো জরিপ আছে কিনা, আরেকটা বিষয়, দুইটা উত্তর শেষ। একটা হলো ইসলামী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য, সেই ঐক্যর ক্ষেত্রে আসলে জামাতে ইসলামের সঙ্গে তাদের যে আকীদাগত পার্থক্য, সেটি বড় ধরনের অন্তরায় কিনা? এটা দুটো কথাই খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল যেটা বলেছেন, আমরা 151, এটা একটা প্রতীকী অর্থে বলা হয়েছে, আমরা এর চেয়ে বেশিও পেতে পারি। জনগণ চাইলে জামাত ইসলামীকে বেশি নিতে পারেন। তা আমরা যেটা মনে করছি যে 2024-এর গণঅভ্যুত্থানের পর জামাত ইসলামীকে যেভাবে নির্যাতন নিপীড়ন আগে করা হয়েছে একটা দীর্ঘসূত্রিতায়, সেটার উপর ভিত্তি করে মানুষের জামাত ইসলামের প্রতি আস্থা, বিশ্বাস, জামাত যে লড়াই সংগ্রাম করে ফাঁসির মঞ্চে গিয়েছে, আধিপত্যবাদের কাছে মাথা নত করে না, এরকম একটা পলিটিক্যাল পারসেপশনই কিন্তু এদেশের জনগণ ধারণ করে। সেই জায়গা থেকে আমি মনে করি যে এদেশের জনগণ যদি সেটা চায়, তাহলে সেটা তো হতেই পারে, এবং সেটা আমরা আশা নিয়েই তো কাজ করছি। একটা পলিটিক্যাল পার্টি আশা নিয়ে করছেন, না, তথ্য আছে আমাদের। আমরা থার্ড থেকে 3টা জরিপ আমাদের হয়েছে। 3টা জরিপেই আমরা বিগত যে কোনো সময়ের তুলনায় একটা ভালো পারসেপশন আমরা জনগণের থেকে পেয়েছি। আমরা এখনই সেটা প্রকাশ করছি না। আমাদের প্রস্তুতির ক্ষেত্রে এটা আসলে আজকে যে অবস্থা আছে, কালকে এটা আপস হতে পারে, আবার কিছুদিনের কারণে এটা ডাউন হতে পারে। সুতরাং ওটা ধরে আমরা কাজ করছি, বাট এটা এখনই সামনের দিকে নিয়ে আসাটা কৌশলগত কারণে আমরা ঠিক মনে করছি না। বাট যেটা সেক্রেটারি জেনারেল বলেছেন, ওটা যথার্থই বলেছেন, এবং সেটার চেয়েও আমরা মনে করি ভালো কিছু হওয়া সম্ভব, এবং নতুন কিছুর ধারা এদেশের মানুষ চাচ্ছে। 53 বছরে তো সবাইকে দেখা হয়েছে, তরুণরা তো এই কথা বলতেই পারে, এবং আমাকে বলতেছে, আমি এলাকায় যখন যাচ্ছি, যে আমরা নতুন কিছু আপনি কি পাবেন, নতুন কিছু কি আছে এখন আমাদের কাছে। তো নতুন কিছু বলতে আমি শুধু জামাতকে বলবো না, সেই হতে পারে সেই নতুন কিছু ধারাটা
একটা ঐতিহাসিক বিজয়ের জন্য যদি এনসিপি কাঠামোগত দিক থেকে তারা একদম তৃণমূল লেভেলে এই 7 মাসে 6 মাসে তারা পৌঁছতে পারে, ভালো, ওয়েলকাম, আমরা তো এটা বলেছি যে এরকম নতুন ধারা যদি তারা তৈরি করতে পারে। সেকেন্ড হচ্ছে যে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের ব্যাপারে আলহামদুলিল্লাহ মানে বাংলাদেশের ইতিহাসে ইতিপূর্বের যে কোনো সময়ের তুলনায় আমরা একটা ভালো অবস্থানে আছি বলে আমরা মনে করছি। তাদের সাথে আকীদাগত বিষয়গুলো আমরা ইতিমধ্যে এটা সেটেল হয়েছে যে আকীদাগত বিষয়গুলো হচ্ছে আমাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি। আর পলিটিক্যালি আমরা যখন একটা রাষ্ট্র পরিচালনায় যাব তখন স্টেট আমাদেরকে যদি আপনি ড্রাইভ করতে হয় সেখানে অনেক বিষয় আপনাকে কনসিডারেশনে নিতে হবে। সেই কনসিডারেশনে নেওয়ার ক্ষেত্রে জামাত ইসলাম এবং অন্যান্য দলগুলোর সাথে আমাদের একটা ঐতিহাসিক পরিবর্তন সাধিত হয়েছে এবং সেই জায়গাটা আমি মনে করি যত দিন যাবে এবং ইলেকশনের রোড ম্যাপ যখন ডিক্লারেশন হবে এই সমস্ত বিষয়গুলো আরও ফোকাস হবে এবং এগুলো আরও অ্যাড্রেস করে আমরা ইসলামী দলগুলো শুধু না, আমরা মনে করি ইসলামী দলগুলোর পাশাপাশি ফেসিবাদ বিরোধী এবং স্বৈরাচার মুক্ত একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে যারাই চাইবে তাদের সাথে ঐক্য করে আমরা জনগণের বিজয়টা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ জনাব শফিকুল ইসলাম মাসুদ, ধন্যবাদ জনাব রেজাউল করিম রনি। আজকে এখানেই শেষ করছি সোনালী লাইফ ইন্স্যুরেন্স সংবাদ সংলাপ। আশা করছি আগামীকাল ঠিক এই সময় আপনাদের সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে।